মীর কাসেম আলী, মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, প্রত্যেকের ফাঁসির মঞ্চে যাবার সময় তাদের যে আবেগ, মৌলানা নিজামী তার যেদিন রাতে তিনি ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন, তার পরিবার, আমাদের তখন তিনি আমির জামাত ছিলেন, বিদায়ী সাক্ষাৎ করতে গেলেন কারাগারে, তার পরিবারের সাথে তার যে কথোপকথন সারা পৃথিবীর কাছে বিরল। আলী হাসান মুজাহিদের পরিবার দেখা করতে গেছেন, বিদায়ী সাক্ষাতের সময় তার ফ্যামিলি বলেছে যে দেখেন কিছুক্ষণ পরে তাকে নিয়ে যাবে, তার আব্বা ফাঁসির সেলের মধ্যে শুয়ে আছে একটা জায়নামাজে, ডেকে পাচ্ছে না, অন্ধকারের মতো ঘর, আব্বা আব্বা বলে ফাঁসির সেলের দরজা ধরে ধাক্কা দিয়েছে, তার ছোট নাতি নাতনি সব গিয়েছে, দেখে যে আব্বা একটা জায়নামাজে শিশুর মতো মাথার নিচে হাত দিয়ে গভীর ঘুমে মগ্ন, ডাকছেন, আব্বা ওঠে না, কিছুক্ষণ পরে উঠে বলছে ও তোমরা আসছো, তো যে লোক কিছুক্ষণ পরে ফাঁসিতে যাবে তার এই ঘুম আসে কি করে? শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে সেই তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার উস্কানিতে, উস্কানি বলছি এই সেন্সে, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই গণজাগরণ দেখে, মঞ্চ দেখে আমার মনে হচ্ছে যে আমার দেহটা আজকে পার্লামেন্ট, আমার মনটা এখন শাহবাগে। আমাদের নেতৃবৃন্দের বিচার করার জন্য মিথ্যা অজুহাত লেগেছে, মিথ্যা সাক্ষী লেগেছে, মিথ্যা এজাহার লিখতে হয়েছে, মিথ্যা রায় লিখতে হয়েছে, তা মিথ্যা দিয়ে তোমরা ফাঁসি দিয়েছো। আর শেখ হাসিনা আর তার অপরাধীদের সাজা দিতে, ফাঁসি দিতে মিথ্যা লাগবে না, সত্য ঘটনা দিয়ে তাদেরকে শতবার ফাঁসি দেওয়া যায়, তারা যে অপরাধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কিন্তু জামাতের পক্ষ থেকে খুব একটা বেশি বড় মন্তব্য বক্তব্য করতে দেখতে পাইনি, কিন্তু যখন যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখন জামাতে ইসলাম নয়, দেশের গণমাধ্যমগুলো কিন্তু সেই বিচার প্রক্রিয়া নিয়ে নানা রকমভাবে তারা প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন ক্যাঙ্গারো কোর্টে বিচার হচ্ছে, কেউ বলেছেন স্কাইপি কেলেঙ্কারির কথা, কোথাও থেকে স্কাইপিতে এই জাজমেন্ট করে লিখে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণের কথা বলতে চাই, সেটা হচ্ছে শহীদ মীর কাসেম আলীর কথা বলছি, মীর কাসেম আলীর কথা বলছি, যিনি জেলে ছিলেন। তাকে যখন জমটুপি পরানো হয় তখন নাকি বলা হয়েছিল যে আর কতক্ষণ সময় আছে, তিনি নাকি বলেছিলেন আর 3 ঘন্টা সময় আছে, তিনি গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছেন এবং তারপরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, তিনি কিন্তু তার পরিবারকে, তার সদস্যকে, কাউকে কিন্তু তিনি বলেননি যে আমার মৃত্যুর জন্য তোমরা ব্যথিত হও বা আমার মৃত্যুর জন্য তোমরা আন্দোলন করো। তিনি সর্বশেষ যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, যেদিন ধরা হয়, সেদিন ওই নয়া দিগন্ত বা দিগন্ত টেলিভিশনে একটা মিটিং ছিল, তিনি বলেছিলেন যে বিকেলের মিটিংটা তোমরা কিন্তু চালিয়ে যাবা। এই যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে যে ধরনের বিষয়গুলো এখন আমরা শুনতে পাচ্ছি, আপনি জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে এই বিচার প্রক্রিয়া নিয়ে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আপনি দেশের মানুষ এবং দুনিয়াবাসীর জন্য একটা ভালো বিষয় উপস্থাপন করেছেন। যুদ্ধাপরাধ বিচারের নামে যে তথাকথিত বিচার হয়েছে, সেই সময় সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, ইউএন হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার, তারা বলেছে যে এই বিচার আন্তর্জাতিক মানের নয়, এই আইনও আন্তর্জাতিক মানের নয়। এ কথা সারা দুনিয়ার মানুষ বলেছে, আমরা বলেছি, এবং আমরা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এটা শেখ মুজিবের জীবদ্দশায় করে গিয়েছিলেন, সেটা প্রকৃতপক্ষে যারা যুদ্ধ অপরাধী ছিলেন, পাকিস্তানি সেনাবাহিনী, সেই যুদ্ধ অপরাধের আইনটাও আপনারা হয়তো পড়েছেন, আমিও পড়েছি। সেখানে কোন কোন অপরাধ যুদ্ধ অপরাধের আওতায় থাকে সেটা চিহ্নিত করা হয়েছে, কারা যুদ্ধ অপরাধী তাদের নাম মেনশন করা হয়েছিল, তারা সকলেই ছিলেন পাকিস্তানি সেনাবাহিনী। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে বৈঠক করে তারা ফরগিভ অ্যান্ড ফরগেট, একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে সব ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কোলাবরেটর অ্যাক্ট করা হয়েছিল, সেটাও শেখ মুজিবের জীবদ্দশায় সেগুলোকেও ক্ষমা করে তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেশে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, সেই যুদ্ধাপরাধীদের তালিকায় কোনো বেসামরিক লোক, ইভেন আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, মৌলানা নিজামী, কামরুজ্জামান, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, তারপরে আমাদের মোট 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, কাদের মোল্লা, কারোরই নাম ওই যুদ্ধাপরাধীর তালিকায় ছিলেন না। তারা প্রায় সব ছাত্র ছিলেন এবং যুদ্ধাপরাধের আইনেই বলা হয়েছে যে যারা সামরিক বাহিনী এবং তার অক্সিলারি ফোর্স, তো যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা তো কোনো বাহিনীর সদস্য ছিলেন না, কোনো প্রমাণ নেই। সেকেন্ড কথা হচ্ছে যে এটা শেখ মুজিব বিদায় নিয়ে গেলেন পৃথিবী থেকে, তারপরে 30, 35, 36 বছর পরে তার কন্যা হাসিনা এসে 9 সালের দিকে এসে তিনি নতুন করে সেই আইন সংশোধন করলেন
ট্রাইব্যুনাল বানালেন, ল অফ এভিডেন্স চেঞ্জ করা হলো, বিভিন্ন ধারা চেঞ্জ করা হলো, বলা হলো মানবতা বিরোধী অপরাধ। এবং আইন দেখেই সবাই বুঝতে পারলো যে এটা পলিটিক্যাল ইন্টেনশনে করা হচ্ছে। রাজনীতির প্রতিপক্ষকে দমন করার জন্য আর কোনো পথ তারা পেলেন না। কারণ 2001 সালে আমরা যখন বিএনপি জামাত সহ 4 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করা হলো, বিদেশি নানান এজেন্সি এবং আন্তর্জাতিক অনেক সিন্ডিকেটের চক্রান্ত এখানে ছিল। শেষ পর্যন্ত তারা মনে করলো যে জামাত ইসলামীকে সরকার এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা যে স্বচ্ছতা, নৈতিকতা, চরিত্র, সততার প্রমাণ দিল। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, নিজামী সাহেব, মুজাহিদ সাহেব। আমরা পার্লামেন্টে 20 জন এমপি ছিলাম, আমিও তখন সেই পার্লামেন্টে এমপি ছিলাম। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ, দুর্নীতি, চুরি যা সব দলের মধ্যেই পাওয়া যায়, আমাদের মধ্যে পাওয়া যায়নি। এই ঈর্ষা, এই পরশ্রীকতা তারা প্রতিহিংসায় রূপ নিয়ে মনে করলো যে এই জোট, এই ঐক্য, এই আধিপত্যবাদ বিরোধী ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তির এই চেতনা, এটাকে ভেঙে দিয়ে এটাকে ডিভাইড করতে না পারলে আওয়ামী লীগের ক্ষমতায় এসে দেশ শাসন করা আর সম্ভব হবে না। সেজন্য একটা প্যাকেজ প্রদান করে, সিন্ডিকেট করে ঐক্য ভাঙা, জামাত নেতৃবৃন্দকে সাজা দেওয়া, শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া, এগুলো ছিল একটা পলিটিক্যাল ইন্টেনশন। এটা কোনো বিচার ছিল না। কোর্ট এই বিচারটা ভুল বিচার করেছে, আন্তর্জাতিক মানের বিচার এটা করেনি। এটা ক্যামেরা ট্রায়াল হয়েছে, এটা জুডিশিয়াল কিলিং হয়েছে। আপনাকে আমি 3-4টা কথা বলি। একটা হচ্ছে, দেখেন, আপনিও সেটা বলে গিয়েছেন, মৌলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারের সময় স্কাইপে কেলেঙ্কারি হলো। বিদেশ থেকে রায় লিখে এখানকার জাস্টিস নিজামুল হককে ডিক্টেট করা হলো যে তুমি এই রায় দাও, ড্রাফট পাঠানো হলো, সেটা স্কাইপে ধরা পড়লো। তারপর সেফ হোম তৈরি করে সাক্ষীদেরকে ধরে নিয়ে আটকায় রেখে সেখানে প্রেসার দেওয়া হতো, তুমি আদালতে এই কথা বলবা। তাদের বেরোতে দেওয়া হতো না, ফ্যামিলির সাথে সাক্ষাৎ করতে দেওয়া হতো না। দিনের পর দিন, মাসের পর মাস তাদেরকে ভুল এবং মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। নেক্সট, মামলাগুলো সাজানো, বাদী সাজানো, এজাহার সাজানো, বিচারক সাজানো, প্রসিকিউটর সাজানো, সব কিছু করে সাজানো রায় দেওয়া হয়েছে। কাদের মোল্লা, তথাকথিত শাহবাগের গণজাগরণ মঞ্চ বানানো হলো। তার প্রথম বিচারে তিনি যখন হাইকোর্টে তার মৃত্যুদণ্ড হলো না, তখন আমি কিন্তু জেল থেকে টেলিভিশনে দেখছি শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে সেই তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার উস্কানিতে, উস্কানি বলছি এই সেন্সে, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই গণজাগরণ দেখে, মঞ্চ দেখে আমার মনে হচ্ছে যে আমার দেহটা আজকে পার্লামেন্ট, আমার মনটা এখন শাহবাগে। সেখানে বিরিয়ানি খেয়ে, বিরিয়ানি, টাকা পয়সা, গাড়িতে করে লোক এনে স্কুল কলেজ ছুটি দিয়ে তরুণ, ইয়াং, কিশোর ছাত্রছাত্রীদেরকে ওখানে শাহবাগ ভর্তি করে ফেলা হলো। কাদের মোল্লার হাইকোর্টের রায় বদলাতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। দুনিয়ার ইতিহাসে জুডিশিয়ারিতে কোনো নজির নাই। কি করা হলো? ওনারা করলেন কি, ওই আন্দোলনের চাপে পড়ে নতুন আইন, মানে উনি সুপ্রিম কোর্টে রায়ে যারা সাজাপ্রাপ্ত হয়, আইনের বিধান হলো যে উচ্চ আদালতে সাজা কমানোর জন্য আবেদন করে, কিন্তু বারবার কোনো বিধান এই আইনে ছিল না। শাহবাগের উত্তাল আন্দোলনটাকে শেখ হাসিনা উস্কে দিয়ে সিচুয়েশনটা এমন তৈরি করা হলো যে জনগণ এবং সবাই যেন বাধ্য হয়ে গিয়ে বললো যে না, এখন সাজা বাড়াবার আইন বানাও। একটা চলমান, একটা কন্টিনিউয়াস প্রসেসে বিচার চলছে। জুডিশিয়ারিতে দুনিয়ায় এই আইন, এই নিয়ম নাই যে একটা চলমান বিচার ব্যবস্থাকে 2-1 দিন ব্রেক দিয়ে একটা নতুন আইন তৈরি করে আপিল করে সেই সাজা বাড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হলো। তো এটা কি কোনো ফেয়ার জাজমেন্ট বলা যাবে, কোনো ফেয়ার ট্রায়াল বলা যাবে? এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ইন্টেনশনে এটা করা হয়েছিল। এটা দুনিয়ার কোনো ইতিহাসে নেই। এবং আমাদের যেটা আপনি প্রসঙ্গ তুলেছেন, মীর কাসেম আলী, মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, প্রত্যেকের ফাঁসির মঞ্চে যাবার সময় তাদের যে আবেগ, মৌলানা নিজামী তার যেদিন রাতে তিনি ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন, তার পরিবার, আমাদের তখন তিনি আমিরে জামাত ছিলেন, বিদায়ী সাক্ষাৎ করতে গেলেন কারাগারে। তার পরিবারের সাথে তার যে কথোপকথন সারা পৃথিবীর কাছে বিরল। তিনি যে নিরপরাধ এবং তিনি যে আল্লাহর কাছে শহীদ হিসেবে মর্যাদা পেতে যাচ্ছেন, এই সেন্স, এই ফিলিংস, এই অনুভূতি তার মধ্যে দিলকে এত প্রশান্ত করেছিল। তার সন্তানদেরকে বলছেন যে তোমরা বলো আমি ফাঁসির মঞ্চে কি পরে যাব, পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? যে লোকটা কিছুক্ষণ পর ফাঁসিতে ঝুলবে, তার কি পরে যাবে এই কথা কি মনে আসে? নেই। বলছে না, আপনি পায়জামা পাঞ্জাবি পরে যাবেন। বলে তোমার আম্মার কষ্ট হবে, সে যেন আমার জানা যায় পাবনাতে না যায়। আমার ইমাম কে হবে? ছেলেকে বলল তুমি আমার জানাজা পড়াবে। একের মনে হচ্ছে যেন
পারিবারিক পরিবেশের ন্যাচারাল আলোচনা পিতা সন্তানের সাথে হয়। এটা কোন হৃদয় করতে পারে যে এটাকে কোনো ম্যাটারই মনে করে না? সে মনে করে কিছুক্ষণের মধ্যে আমি আমার রবের করে চলে যাচ্ছি। আলিয়া সালাম মুজাহিদের পরিবার দেখা করতে গেছেন, বিদায় সাক্ষাতের সময় তার ফ্যামিলি বলেছে যে দেখেন কিছুক্ষণ পরে তাকে নিয়ে যাবে। তার আব্বা ফাঁসির সেলের মধ্যে শুয়ে আছে একটা জায়নামাজে, ডেকে পাচ্ছে না, অন্ধকারের মতো ঘর। আব্বা আব্বা বলে ফাঁসির সেলের দরজা ধরে ধাক্কা দিয়েছে, তার ছোট নাতি নাতনি সব গিয়েছে, দেখে যে আব্বা একটা জায়নামাজে শিশুর মতো মাথার নিচে হাত দিয়ে গভীর ঘুমে মগ্ন। ডাকছেন, আব্বা ওঠে না। কিছুক্ষণ পরে উঠে বলছে, ও তোমরা আসছো? তো যে লোক কিছুক্ষণ পরে ফাঁসিতে যাবে তার এই ঘুম আসে কি করে? সে তো বিনিদ্র রজনী কাটাবে, হাউতাস করবে, ছটপট করবে, হাই প্রেসার হবে, পাগল হয়ে যাবে। ঠিক আমাদের সকল শহীদ আল্লামা সাঈদীর সাথে আমি কারাগারে, একই কারাগারে ছিলাম, যেখান থেকে বেরিয়ে এসে উনি হাসপাতালে দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কিন্তু তাকে যে হাসপাতালে এনে সুচিকিৎসা দেওয়া হয়নি, চিকিৎসা অবহেলা করা হয়েছে, এগুলো তো সারা জাতি দেখেছে। এবং তিনি আমাকে বলতেন যে আমার জন্য আপনারা দেশবাসীকে দোয়া করতে বলবেন, আমার মৃত্যু যেন নবীর দেশে হয়, মক্কা মদিনায় হয়। আল্লাহ যদি আমাকে মুক্ত করেন, আমার ইচ্ছা আমি আরেকবার কোরআনের ময়দানে যেতে চাই। এমনি ভাবে কাদের মোল্লার কথা, মীর কাসেম আলীর কথা, প্রত্যেকের বিদায় সাক্ষাতে বলেছেন, কামরুজ্জামানও বলেছেন, আমাদের রক্তকে তোমরা দিন প্রচারের শক্তি হিসেবে কাজে লাগাবে। ফলে প্রত্যেকের ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ের যে আবেগ, এটাই প্রমাণ করে যে তারা নিরপরাধ ছিলেন। কোনো অপরাধীর আচরণ এরকম হয় না। সেই কারণে আন্তর্জাতিক মানে বিচার হয়নি, এটা সাজানো বানানো ট্রাইব্যুনাল ছিল, লিখে দেওয়া বিচার। ওই সময় যারা বিচারপতি ছিলেন, বিচারপতি সিনহা তো পরবর্তীকালে বই লিখে সাক্ষাৎকারে বলেছে যে তাকে বাধ্য করা হয়েছে ফাঁসির সাজা দিতে। তো সেই জন্য আমি বলছি যে এটা ভুল বিচার করেছেন আদালত। তো যা হোক, এখন আমরা মনে করি এখন মানবতা বিরোধী অপরাধে সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলবো যে এই ট্রাইব্যুনালে হাজার হাজার খুনের জন্য যার নির্দেশে এবং যারা করেছে তাদের সকলকে নিয়ে আসা হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমাদের নেতৃবৃন্দের বিচার করার জন্য মিথ্যা অজুহাত লেগেছে, মিথ্যা সাক্ষী লেগেছে, মিথ্যা এজাহার লিখতে হয়েছে, মিথ্যা রায় লিখতে হয়েছে। তা মিথ্যা দিয়ে তোমরা ফাঁসি দিয়েছো। আর শেখ হাসিনা আর তার অপরাধীদের সাজা দিতে, ফাঁসি দিতে মিথ্যা লাগবে না, সত্য ঘটনা দিয়ে তাদেরকে শতবার ফাঁসি দেওয়া যায় তারা যে অপরাধ করেছে। আমি মনে করি মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে দুনিয়ার সামনে নজির তাদের স্থাপন করা উচিত। যারা ট্রাইব্যুনালের বিচারক হবেন, যারা প্রসিকিউশনের দায়িত্ব পালন করবেন, মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নাই, সত্য ঘটনাগুলোকে তুলে ধরুন, ন্যায় বিচার করুন, দেখবেন আপনারা ইনসাফ করতে পারবেন। সেজন্য আজকের এই এটিএন এর মাধ্যমে সারা দেশ এবং দুনিয়া বিবেকবান, যাদের বিবেক আছে, যারা বিচারক, যারা জাস্টিস, তারা যেন তাদের বিবেককে জাগ্রত করে। তাহলে এই ট্রাইব্যুনালে যদি মানবতা বিরোধীদের অপরাধের বিচারটা হয়ে যায়, আমার মনে হয় সন্ত্রাসী, খুনি, ফ্যাসিস্টদের, স্যাডিস্টদের কাছে একটা মেসেজ যাবে, এই দেশ একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশে পরিণত হবে। জি।